ইয়াসিন হেসে ফেলল। আপনারা জানেন আমি কে? অফিসের শান্ত গলায় বললেন। আমরা খুব ভালো করেই জানি। তারপর স্পষ্ট করে বললেন, আমরা এটাও জানি যে কেসটা কে করেছেন। এই কথাটা শুনে ইয়াসিনের বুকের ভিতরে একটা ধাক্কা দিল। আর ওইদিকে শাহিদা বেগম বাড়িতেই বসেছিলেন, কিন্তু আগের মতো তার সেই দম্ভটা আর নেই। বাড়ির সামনে মিডিয়ার লোকজন দাঁড়িয়ে আছে, প্রতিবেশীরা ফিসফিস করছে। তিনি বারবার ফোন করছেন ইয়াসিনকে। ইয়াসিন কখন বাসায় আসবে, তিনি বারবার তার স্বামীকে ফোন করছেন কখন তারা বাসায় ফিরবে, কিন্তু কারো কোনো খবর নেই। কামাল শুধু বললেন, তুমি যা করেছো তার ফল সবাইকে এখন ভোগ করতে হবে। এই প্রথম শাহিদা বেগম চুপ ছিলেন, আর আমি হাসপাতালে জানালার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করেই আমার মনে হলো এই পৃথিবীটা কত বড়, আর আমি এতদিন কত ছোট হয়ে বেঁচেছিলাম। এরপর আমি আমার পেটের উপর হাত রাখলাম আর ফিসফিস করে বললাম, আমি তোমাকে আর কখনো কষ্ট পেতে দেব না। ঠিক তখনই বাবা আমার পাশে এসে দাঁড়ালেন। মেঘলা, আজকে থেকে তুমি আর একা নাও। আমি তার দিকে তাকালাম। তারপর খুব ধীরে বললেন, এবার সবাই জানবে যে তুমি কার মেয়ে। আমার বুকের ভিতরটা হঠাৎ কেঁপে উঠলো। এতদিন আমি যে পরিচয়টা লুকিয়ে রেখেছিলাম সেটা আবার প্রকাশ পেতে যাচ্ছে, আর সেই পরিচয়টা অনেকেরই জীবন বদলে দিতে চলেছে। হাসপাতালের সেই সকালটা অন্য সব দিনের মতো ছিল না। আজকের বাতাসে চাপা একটা ঝড়ের গন্ধ ছিল। আমি জানালার পাশেই দাঁড়িয়েছিলাম। পর্দাটা সামান্য দুলতেছিল। রাস্তার দিকে তাকালে দেখা যাচ্ছিল কয়েকটা কালো গাড়ি এখনো দাঁড়িয়ে আছে। আমি জানতাম ওগুলো গাড়ি না, ওগুলো একটা শক্তির প্রতীক, যেটা এতদিন আমি নিজেই লুকিয়ে রেখেছিলাম। ম্যাডাম, আপনি রেডি? হঠাৎ একটা নার্সের ডাককে আমি ঘুরে তাকালাম। কিসের জন্য? আমি একটু অবাক হয়ে বলছিলাম। নার্স তখন এসে বললেন, আপনাকে অন্য রুমে শিফট করা হবে, ভিআইপি কেবিনে। আমি কিছু বলার আগেই দরজা খুলে বাবা ভিতরে ঢুকলেন। সবকিছুর ব্যবস্থা হয়ে গেছে মা, শান্ত গলায় বললেন। আমি তখন বুঝে গিয়েছিলাম এটা রুম পরিবর্তন না, এটা একটা বার্তা। আমাকে হুইল চেয়ারে বসিয়ে যখন নতুন রুমে নিয়ে যাওয়া হচ্ছিল, করিডোরে দাঁড়িয়ে থাকা কয়েকজন লোক সম্মান দেখিয়ে সরে দাঁড়ালো। কিছু কিছু মানুষ ফিসফিস করছিল। আমি স্পষ্ট শুনতে পেলাম, এই মেয়েটাকে জানো? এই মেয়েটার বাবাকে জানো? আমার বুকের ভিতরটা তখন ধুকধুক করতে লাগলো। আমি নতুন কেবিনে ঢুকে থমকে গেলাম। এটা একটা ছোটখাটো হোটেল, রুমের মতো নরম সোফা, আলাদা বসার জায়গা এবং বড় একটা জানালা। আমি বাবার দিকে তাকালাম, তারপর বললাম, এত কিছুর তো দরকার ছিল না বাবা। তখন বাবা বললেন, তোমাকে আমি আর কোনো কষ্ট পেতে দেব না মেঘলা। তার কণ্ঠে এমন কিছু ছিল যেটা শুনে আর আমার কিছু বলতে ইচ্ছা করছিল না। ঠিক তখনই দরজায় নক হলো। একজন সিকিউরিটি অফিসার ভিতরে এসে বলল, মিডিয়া লোকজন বাইরে দাঁড়িয়ে আছে, তার স্টেটমেন্ট চাচ্ছে। আমি চমকে উঠলাম। মিডিয়া? বাবা একদম শান্ত। হ্যাঁ, সময় হয়ে গিয়েছে। আমার বুকের ভিতরটা ধপ করে উঠলো। আপনি কি বলতে চাচ্ছেন? তিনি আমার দিকে তাকালেন। তার চোখে আজ রাগ নয়, একটা সিদ্ধান্ত ছিল, সত্য বলার সিদ্ধান্ত। কিছুক্ষণ পরে হাসপাতালের বাইরে একটা প্রেসক্রিপ্ট করা হলো। আমি সরাসরি সেখানে যাইনি, তবে টিভিতে লাইভ দেখছিলাম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছেন আমার বাবা। এই প্রথমবারের মতো সবার সামনে তার পরিচয় প্রকাশ পেল। তিনি বললেন, আমি মাহবুবুর রহমান, রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। আমার নিঃশ্বাস আটকে গেল। হ্যাঁ, এটাই সেই পরিচয় যেটা এতদিন আমি লুকিয়ে রেখেছি। বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ, যার নাম শুনলে বাংলাদেশের অনেক নামি দামি লোকও হিসাব করে কথা বলে। আর আমি সেই বাপেরই মেয়ে। সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করতে লাগলো, স্যার আপনার মেয়ের সাথে কি হয়েছে? আপনি কি কোনো আইনি ব্যবস্থা নিয়েছেন? অভিযুক্ত কি সত্যি একজন আইনজীবী? বাবা একদমই বিচলিত হলেন না। তিনি স্পষ্ট করে বললেন, আমার গর্ভবতী মেয়ের উপরে শারীরিক নির্যাতন করা হয়েছে। এটা শুধু পারিবারিক বিষয় না, এটা একটা অপরাধ। তার কণ্ঠ আরো কঠিন হতে লাগলো। এবং আমি এটা নিশ্চিত করব যে এই অপরাধের শাস্তি যেন কেউ এড়াতে না পারে। বক্তব্যটা লাইভ দেখছিল মিস্টার ইয়াসিন, পুলিশ স্টেশনের একটা রুমে বসে। তার গলা মুখ শুকিয়ে গেছে। সে স্বপ্নেও ভাবতে পারেনি যে মেয়েটাকে এতদিন সে এতভাবে নির্যাতন করেছে। সে এত বড় পরিবারের একটা অংশ। তার মাথার উপর একটার পর একটা দুশ্চিন্তা ঘুরতে লাগলো। কেস, ক্যারিয়ার, লাইসেন্স, সম্মান, সবকিছু যেন একসাথে ভেঙে পড়েছে। একজন অফিসার ইয়াসিনের সামনে ফাইলগুলো রেখে বললেন, এগুলো আপনার বিরুদ্ধে আনুষ্ঠানিক কিছু অভিযোগ। ইয়াসিন ফাইল খুলে দেখলো। প্রতিটা শব্দ যেন যার চোখের ভিতরে আগুন হয়ে জ্বলছিল। ডোমেস্টিক ভায়োলেন্স, ফিজিক্যাল অ্যাসাল্ট, অ্যাটেম্পট টু কিল আনবর্ন চাইল্ড। তার হাত কাঁপতে লাগলো। আর ওইদিকে শাহিদা বেগম টিভির সামনে বসে বসে সবকিছু দেখতেছিলেন। তার মুখের রং একদম ফ্যাকাশে হয়ে গেছে। না না, এটা তো হতে পারে না। সে নিজেই নিজের সাথে কথা বলতেছিলেন। ফোন তুলে একের পর এক নাম্বারে শুধু কল করে যাচ্ছিলেন। কেউই কল ধরছে না, আর যারা ধরছে তারা শুধু একটা কথাই বলে যাচ্ছে, এ বিষয়ে আমরা কিছু করতে পারবো না। এই প্রথমবার তিনি বুঝলেন ক্ষমতা কাকে বলে আর তার অভাব কাকে বলে। হাসপাতালের কেবিনে বসে আমি সবই দেখছিলাম। আমার ভিতরে একটা অদ্ভুত প্রক্রিয়া কাজ করতেছিল। একদিকে এক স্বস্তি, আমি এখন মুক্ত, আর অন্যদিকে কঠিন বাস্তবতা। এই লড়াই এখনো শেষ হয়নি। বাবা ফিরে এসে আমার পাশে এসে বসলেন। আমার দিকে তাকিয়ে বললেন, কি ভয় পাচ্ছ? আমি কতক্ষণ চুপ থেকে বললাম, না না, তবে সবকিছু কেন যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তিনি হালকা হাসলেন আর বললেন, কিছু কিছু ঝড় দ্রুতই আসতে হয়, যেন সব ময়লা একসাথে ধুয়ে যায়। আমি তার দিকে শুধু তাকিয়ে রইলাম, যেন মনে হচ্ছিল এই মানুষটাকে আমি প্রথমবারের মতো চিনছি। মেঘলা, তিনি হঠাৎ করে বললেন, তুমি কি চাও? তার প্রশ্নটা খুবই সাধারণ ছিল, কিন্তু
এর উত্তরটা ছিল খুবই কঠিন। আমি চোখ বন্ধ করলাম। তারপর ইয়াসিনের মুখটা শুধু ভেসে উঠল, আর শাহিদা বেগমের সেই ধাক্কা, ব্যথা, রক্ত। তারপর আস্তে আস্তে চোখ খুলে বললাম, আমি বিচার চাই। আমার নিজের কণ্ঠ শুনে আমি নিজেই অবাক হলাম। এটা সেই আগের মেঘলা না। তারপর বাবা মাথা নেড়ে বললেন, তাহলে বিচারই হবে। তার কণ্ঠে কোনো সন্দেহ ছিল না, কোনো দ্বিধাও না। সেদিন রাতেই একটা খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল। একজন প্রভাবশালী শিল্পপতির মেয়ে একজন আইনজীবী স্বামীর বিরুদ্ধে মামলা করেছে। ইয়াসিন জানতো সে শুধু একটা কেসই হারছে না, সে তার জীবনের পুরো ক্যারিয়ারটাই হারাচ্ছে। জেলের অন্ধকার সেলে বসে সে অনেকক্ষণ চুপ করেছিল। চারপাশে শব্দ হচ্ছে, লোহার দরজা বন্ধ হওয়ার আওয়াজ, কয়েদিদের কথা, দূরে কোথাও চিৎকার, কিন্তু তার ভিতরে যেন সবই নিঃশব্দ। হয়তো প্রথমবারের মতো তার জীবনটা ফিরে ফিরে ভাবতে শুরু করলো, কোথায় ভুল হলো, কখন থেকেই বা ভুল হলো। মেঘলার মুখটা শুধু বারবার চোখের সামনে ভেসে উঠতেছিল। সেই শান্ত, ভরসা ভরা চোখ, সেই চোখ দুটো যেন তার দিকেই শুধু তাকিয়ে থাকতো। আর এখন সেই চোখে তার জন্য কোনো ভালোবাসা নেই, আছে শুধু দৃঢ়তা। আমি আর ফিরে যাব না। মেঘলা সেই কথাটা তার বারবার কানে শুধু বাজছিল, আর এই একটা বাক্যই যেন তার জীবনে সবকিছু শেষ করে দিয়েছে। আর এদিকে আমি হাসপাতালের কেবিনে বসেছিলাম। রাত অনেকটাই পেরিয়ে গেছে। আবার সেই নীরবতা, কিন্তু আমার ভিতরে যেন ঝড় চলছে। আমি একটা নিজের সিদ্ধান্ত নিয়েছি, সবচাইতে বড় সিদ্ধান্ত। আমি ধীরে ধীরে বাবার দিকে তাকালাম। বাবা আমার পাশেই বসে আছে। আমি বললাম, আব্বু, আমি ডিভোর্স চাই। এই কথাটা বলার সময় আমার কণ্ঠটা কেঁপে উঠল। ঘরের ভিতরে যেন এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। বাবা আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে অবাক হওয়ার বদলে দেখতে পেলাম এক ধরনের স্বস্তি। তিনি ধীরে ধীরে মাথা নাড়ালেন আর বললেন, এটাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আমার বুকের ভিতরটা যেন হালকা হলো। এই কথাটা শোনার জন্যই মনে হয় এতদিন আমি অপেক্ষা করেছিলাম। আর সমর্থন। তারপর আমি একটু থেমে বললাম, আমি চাই যেন এটা সম্মানের সহিত হয়, কোনো নাটক নয়। বাবা আমার কথা শুনে একটু হাসলেন আর বললেন, আমি তোমার সবকিছু দেখবো মা। পরের দিন থেকে সব প্রস্তুতি শুরু হলো, লিগ্যাল টিম, কাগজপত্র, সবকিছু। এবার আর কোনো ক্রিমিনাল কেস। এটা আমার ব্যক্তিগত জীবনের একটা মুক্তি। কোর্টের দিন, আজকের দিনটা অন্য সব দিনের চেয়ে একদম আলাদা। আর কোনো অভিযোগ না, এটা একটা সম্পর্কের শেষ অধ্যায়। আমি যখন কোর্টে ঢুকলাম তখন আমার মনে হলো আজ আমি একা না, আমার সাথে আছে আমার সিদ্ধান্ত, আমার শক্তি। ইয়াসিনকে যখন কোর্টে আনা হলো তখন সে মাথা নিচু করেছিল। আগের মতো তার চোখে আর সে প্রতিরোধ নেই। সে জানে তার সবকিছুই শেষ। বিচারক ফাইল দেখতেছিলেন। তারপর বললেন, ডিভোর্সের সিদ্ধান্ত কি সে স্বেচ্ছায় করেছেন? আমি দৃঢ়কণ্ঠে বললাম, জি। তারপর সে বলল, আপনি কি সম্পর্কটা চালিয়ে যেতে চান? এই প্রশ্নটা শুনে আমি কতক্ষণ চুপ ছিলাম, কিন্তু আমি থামিনি। আমি বললাম, না মাননীয়। তখন ঘরের ভিতরে আবারও নিস্তব্ধতা। এই না শব্দটাই ছিল আমার জীবনের স্বস্তি। বিচারক এবার ইয়াসিনের দিকে তাকালেন। তারপর বললেন, আপনি কি কিছু বলতে চান? ইয়াসিন ধীরে ধীরে মাথা তুলল, তার চোখে ক্লান্তি আর অনুশোচনা। তারপর সে বলল, আমার সে যোগ্যতা নেই। এরপর শুধু থেমে থেমে বলল, আমি শুধু দুঃখিত। তবে এই কথাটা শুনে আমার ভিতরে কিছুই যেন নড়ল না, না রাগ, না কষ্ট, না শূন্যতা। কারণ কিছু কিছু কষ্ট প্রকাশে খুব দেরিতে আসে। বিচারক কিছুক্ষণ নীরব থেকে রায় ঘোষণা করলেন। পরিস্থিতির প্রমাণ আর উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করে বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করা হলো। এই একটা বাক্য আমার জীবনের একটা অধ্যায় শেষ করে দিল। আমি চোখ বন্ধ করলাম, একটা দীর্ঘ নিঃশ্বাস নিলাম। হঠাৎ করে মনে হলো আমার বুকের ভিতর জমে থাকা একটা পার নেমে গেল। কোর্ট থেকে বের হওয়ার সময় আমি আর পিছনে ফিরে তাকালাম না, কারণ পিছনে কিছুই নেই। আর আমার বাইরে এসে আকাশের দিকে তাকালাম, নীল খোলা আকাশ। বাবা আমার পাশে এসে দাঁড়ালেন আর বললেন, এখন কি করবে? আমি হাসলাম আর বললাম, আমি এখন আবার নতুন করে শুরু করব। কয়েকদিন পরে আমি হাসপাতাল থেকে বাসায় ফিরলাম। নিজের জায়গা, নিজের ঘর, সবকিছু যেন আবার নতুন লাগছে। কিন্তু এই নতুনে কোনো ভয় নেই, শুধু সম্ভাবনা আছে। আমি আয়নার দিক তাকিয়ে নিজের দিকে শুধু তাকালাম আর ভাবলাম, এই মেয়েটা অনেক কিছু হারিয়েছে, কিন্তু তার থেকেও অনেক বেশি কিছু পেয়েছে, যেমন নিজেকে পেয়েছে। আর বললাম, আমরা এখন সবকিছু নতুন করে শুরু করব, ঠিক আছে? ওইদিকে ইয়াসিন জেলের সেলে বসেছিল, তার হাতে একটা কাগজ, সেটা ছিল ডিভোর্সের কপি। সে অনেকক্ষণ ধরে সে কাগজটার দিকে তাকিয়ে রইল। তারপর সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। এবার সে বুঝতে পারলো যে কিছু হারানোর জিনিস কখনোই ফিরে পাওয়া যায় না। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতেছিলাম। আলো ধীরে ধীরে লাল হতে শুরু করলো, আর আমার ভিতরে একটা নতুন আলো জ্বলছে। কারণ এখন আর আমি কারো স্ত্রী না, কারো ছায়া না, এখন আমি শুধু মেঘলা। কথাটা বলার মধ্য দিয়ে আমার ভিতরে বাঁধ ভেঙে যাচ্ছিল, কিন্তু সে ভাঙার মধ্যে ছিল মুক্তি। দিনগুলো ধীরে ধীরে বদলাতে লাগলো। এখন আমি আমার বাবার বাসায় থাকি। এখন আর কোনো চিৎকার নেই, কোনো অপমান নেই, এখন শুধু যত্ন আর অপেক্ষা। আমার শরীরটা আগের মতো শক্তি ফিরে পেতে লাগলো, কিন্তু সবচেয়ে বেশি পরিবর্তন হলো আমার মনের ভিতরে। আমি এখন আর কাউকে ভয় পাই না, কোনো পরিস্থিতিকেই না। বাবা প্রায় আমার পাশে বসে অনেক গল্প করেন, আমার ছোটবেলার কথা বলেন, কখনো কখনো আমার দিকে শুধু তাকিয়ে থাকেন। আমি বুঝতে পারি তিনি এখনো নিজেকে দোষ দেন। একদিন আমি তাকে বললাম, আব্বু, আপনি এখন আর নিজেকে কোনো দোষ দিবেন না। তিনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি হেসে বললাম, আপনি না থাকলে হয়তো আমি আজও
এ পর্যন্ত পৌঁছাতে পারতাম না। তিনি কিছু বললেন না, শুধু আমার মাথায় হাত রাখলেন। সময়ের সাথে সাথে আমার গল্পটা আরো ছড়িয়ে পড়তে লাগলো। অনেক জায়গা থেকে আমাকে ডাকা হলো, মহিলা সংগঠন, সেমিনার, প্রোগ্রাম। সবাই চায় আমি আমার নিজের কষ্টের কথাগুলো তাদের সাথে বলি। প্রথমে আমি অনেক দ্বিধায় ছিলাম, আমি কি পারবো নিজের কষ্টের কথাগুলো সবার সামনে বলতে। তারপর একদিন আমি একটা প্রোগ্রামে গেলাম। মঞ্চে উঠে প্রথম যখন আমি আমার কষ্টের কথাগুলো বলতে শুরু করলাম, পুরো শহর তখন নিস্তব্ধ হয়ে গেল। আমি তখন বললাম, আমি কোনো হিরো না, আমি শুধু একজন সাধারণ মেয়ে, যে কিনা একদিন নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছিলাম। আর না, আমার কথা শেষ না হতে হতে একটা মেয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। তখন সে কেঁদে কেঁদে বলল, আপু, আপনি না থাকলে হয়তো আজও আমি চুপ করেই থাকতাম। এই একটা মুহূর্তে আমি বুঝলাম আমার কষ্ট বৃথা যায়নি। এর কিছুদিন পর আমার জীবনের সবচেয়ে বড় দিনটা এলো। হাসপাতালের সেই বেডে আমি শুয়ে আছি, চারিপাশে নার্স, ডাক্তার। বাবা বাইরে শুধু পায়চারি করছে, তার মুখে উদ্বেগ কিন্তু চোখে আনন্দ। আমার তীব্র ব্যথা শুরু হয়েছিল। আমি ভয় পাইনি, কারণ আমি জানতাম এটাই শেষ। এই কষ্টের শেষে একটা নতুন জীবন অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে ছোট্ট একটা কান্নার শব্দ পুরো ঘরটা ভরিয়ে দিল। আমি চোখ খুলে তাকালাম, নার্স ছোট্ট একটা শিশু আমার কোলে তুলে দিলেন। আমার চোখ গড়িয়ে পানি পড়লো। আমি তখন ফিসফিস করে বললাম, ও আমার মেয়ে, ও আমার শক্তি, ও একদম নিষ্পাপ। ওকে বুকে জড়িয়ে ধরলাম। পুরো পৃথিবী এখন আমার বুকে। বাবা ভেতরে ঢুকে দৃশ্যটা দেখে একদম স্থির হয়ে গেলেন। বাবার মুখে তখন আনন্দের হাসি। তখন আমাকে বললেন, এটা কি আমার নাতনি? আমি বললাম, হ্যাঁ বাবা, এটাই তোমার নাতনি। এখন ওর নাম রাখবো নূর। বাবা তখন বললেন, নূর মানে তো আলো। আমি বললাম, হ্যাঁ, ও আমার জীবনের আলো হয়ে এসেছে। আমার মেয়েকে নিয়ে আমার নতুন জীবন শুরু হলো। তার কান্না, হাসি, তার ছোট ছোট হাত আমার জীবনটা একদম বদলে দিল। ওইদিকেই আছেন, জেলেই পড়ে রয়েছে। তার কেসের চূড়ান্ত রায় হয়ে গেছে, শাস্তি হয়েছে, তার লাইসেন্সও বাতিল হয়েছে, তার ক্যারিয়ারও শেষ। একদিন সে খবর পেল মেঘলার ছোট্ট সোনা একটা মেয়ে হয়েছে। তখন সে অনেকক্ষণ চুপ করে বসেছিল। তারপর সে ধীরে ধীরে মাথা নিচু করলো, কারণ সে জানে সে শুধু একজন স্ত্রীকে হারায়নি, সে একজন ভালো পিতা হওয়ার সুযোগও হারিয়েছে। আর আমি এখন আমার মেয়েকে নিয়ে নতুন জীবন শুরু করেছি। একদিন বিকেলে নূরকে নিয়ে আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। সূর্য ডুবে গেছে, আকাশে লাল আভা। আমি তখন তাকে বললাম, তুমি কখনো কিন্তু ভয় পাবে না, ঠিক আছে মা? কিন্তু সে কিচ্ছু বোঝে না। তারপরেও তার ছোট্ট হাতটা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। আমি হেসে ফেলেছিলাম, কারণ এই ছোট্ট হাতটাই আমার জীবনে বড় শক্তি দেয়। আমি জানি আমার জীবনটা এতটাও সহজ ছিল না, হয়তো সামনে আরো কঠিন দিন আসতে পারে, কিন্তু আমি প্রস্তুত, কারণ আমি জানি আমি ভাঙতেও পারি, আবার গড়তেও পারি। এখানে শেষ হলো আজকের গল্পটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।